আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই নিউজ আন্তর্জাতিক সংবাদে। সাথে আছি আমি সাবিহা। ইরানি জাতি আমেরিকার বর্বরতার কাছে আত্মসমর্পণ করবে না, সর্বোচ্চ নেতার হুঁশিয়ারি। পাকিস্তানে সশস্ত্র হামলায় শান্তি কমিটির 7 সদস্য নিহত। শান্তি প্রস্তাব মেনে নিতে ইউক্রেনকে সময় বেঁধে দিলেন ট্রাম্প। পশ্চিমা জবরদস্তিমূলক পদক্ষেপের প্রতিক্রিয়ায় ইরানের বড় সিদ্ধান্ত, কায়রো যুক্তি বাতিল। জাপানে পারমাণবিক অস্ত্র নয়, এটি শয়তানের হাতিয়ার। দুবাই এয়ার শোতে ভেঙে পড়ল ভারতের তেজস, পাইলট নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। ইরানি জাতি আমেরিকার বর্বরতার কাছে আত্মসমর্পণ করবে না, সর্বোচ্চ নেতার হুঁশিয়ারি। ইরানের ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলোর আরোপিত নিষেধাজ্ঞার লক্ষ্য ইরানকে তাদের নীতি মেনে চলতে বাধ্য করা। পার্স টুডে জানিয়েছে, গত বছর 24 এপ্রিল ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি শ্রমিকদের সাথে এক সভায় বলেছিলেন, আমরা বছরের পর বছর ধরে কঠোর নিষেধাজ্ঞার মুখোমুখি হয়ে আসছি। যে নিষেধাজ্ঞা সম্পর্কে খোদ আমেরিকানরা এবং কিছু ইউরোপীয় দেশ বলেছিল যে ইরানের ওপর আরোপিত এই নিষেধাজ্ঞাগুলো ইতিহাসের নজিরবিহীন। আচ্ছা, প্রথমত এই নিষেধাজ্ঞার লক্ষ্য কি? তারা কিছু লক্ষ্যের কথা বলে, কিন্তু তারা মিথ্যে বলে। আসলে এসব কোনো লক্ষ্য নয়। তারা পারমাণবিক শক্তি, পারমাণবিক অস্ত্র এবং মানব অধিকারের বিষয়টি উত্থাপন করে। এগুলো সবই অজুহাত। তারা আরও দাবি করে যে আমরা ইরানকে নিষেধাজ্ঞা দিচ্ছি কারণ দেশটি সন্ত্রাসবাদকে সমর্থন করে। প্রশ্ন হচ্ছে, প্রকৃত সন্ত্রাসী কারা? গাজার জনগণ? তাদের চোখে গাজার মানুষ তো সন্ত্রাসী। অথচ একটি শয়তানি চক্র, ভুয়া, অধিকৃত ও নির্মম ইসরায়েল শুধুমাত্র গত 6 মাসে প্রায় 40,000 মানুষকে হত্যা করেছে, যাদের মধ্যে কয়েক হাজার শিশু রয়েছে। অথচ কি নির্মম পরিহাস! ইসরায়েল সন্ত্রাসী নয়, বরং যাদের উপর তারা বোমা বর্ষণ করছে তারা সন্ত্রাসী। তাহলে বোঝা যায় নিষেধাজ্ঞার জন্য তারা ইরান সম্পর্কে যা বলছে তা মিথ্যা। নিষেধাজ্ঞার উদ্দেশ্য হল ইরানকে অবরুদ্ধ করা। তারা ইরানকে নিষেধাজ্ঞার জর্জরিত করতে চায়, কিন্তু এতে কি লাভ হবে? তারা ভেবেছে এতে করে ইরান আত্মসমর্পণ করবে এবং পশ্চিমার নীতি মেনে চলতে বাধ্য হবে, আর এটাই তাদের প্রধান উদ্দেশ্য। ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আরও বলেন, পশ্চিমা রাজনৈতিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, দেশ পরিচালনায় তথা সর্বক্ষেত্রে বিশুদ্ধ আনুগত্য চায়। তারা বলে, আমাদের কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করো। কিছু সরকারের অবস্থা তোমরা তো দেখতেই পাচ্ছ যে তাদের সম্পদ আমাদের হাতে, তাদের মান সম্মান আমাদের হাতে, তারা আমাদের নীতি অনুসরণ করছে, সুতরাং তোমরাও নতি স্বীকার করো। কিন্তু বাস্তবতা হচ্ছে, ইসলামী সরকার ব্যবস্থা, ইসলামী আদর্শ এবং ইরানের মহান জাতির পক্ষে এই ধরনের নির্যাতন ও অপমানের কাছে আত্মসমর্পণ করা অসম্ভব। পাকিস্তানের সশস্ত্র হামলায় শান্তি কমিটির 7 সদস্য নিহত। পাকিস্তানের গোলযোগপূর্ণ খাইবার পখতুনখোয়া প্রদেশে সশস্ত্র হামলা চালিয়ে শান্তি কমিটির 7 সদস্যকে হত্যা করা হয়েছে। একদিন আগে একই অঞ্চলে 20 জনেরও বেশি সন্ত্রাসীকে হত্যা করার পর এই হত্যাকাণ্ড ঘটল। শুক্রবার 21 নভেম্বর পুলিশের বরাত দিয়ে রাষ্ট্রীয় মাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান জানিয়েছে, আফগান সীমান্তের কাছের প্রদেশটিতে নতুন করে হামলা বৃদ্ধি পাচ্ছে। শান্তি কমিটি মূলত স্থানীয় উপজাতীয় প্রবীণদের সমন্বয়ে গঠিত কমিটি। পাকিস্তানি তালিবান বা তেহরিকি তালিবান পাকিস্তানের মতো সশস্ত্র গোষ্ঠীগুলো প্রকাশ্যে উপজাতীয় প্রবীণদের লক্ষ্যবস্তু হয়ে আসছে। 2007 থেকে 2014 সালের সংঘাতের বছরগুলোতে গ্রামগুলোকে রক্ষা করতে এই কমিটিগুলো প্রথম গঠিত হয়েছিল। সর্বশেষ হামলাটি ঘটে বান্নু জেলার হোয়েদ এলাকায়। হামলার ঘটনায় এখনও কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি, যদিও সন্দেহ টিটিপির উপর পড়তে পারে। 2021 সালের শেষ দিকে আফগান তালিবান আফগানিস্তানে ক্ষমতা গ্রহণের পর থেকেই টিটিপি খাইবার পখতুনখোয়াতে তৎপরতা বৃদ্ধি করেছে। পাকিস্তান আফগান তালিবান সরকারের বিরুদ্ধে টিটিপিকে আশ্রয় দেওয়া এবং তাদের মাটিতে হামলার অনুমতি দেওয়ার জন্য দোষারোপ করে। কাবুল এই অভিযোগ অস্বীকার করে বলেছে, পাকিস্তানকে বহিরাগতদের দোষারোপ না করে অভ্যন্তরীণ নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। শান্তি প্রস্তাব মেনে নিতে ইউক্রেনকে সময় বেঁধে দিলেন ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেদের শান্তি প্রস্তাব গ্রহণের জন্য ইউক্রেনকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন।
শুক্রবার ফক্স নিউজ রেডিওর দ্য ব্রায়ান কিলমেট শোয়ে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি অনেক সময়সীমা দিয়েছি, কিন্তু যদি মনে হয় বিষয়গুলো ভালোভাবে এগোচ্ছে তখন সাধারণত সময়সীমা বাড়ানো হয়। তবে আমরা মনে করি বৃহস্পতিবারই উপযুক্ত সময়। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, শুক্রবার পরবর্তী সময়ে নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকের সময় ট্রাম্প সাংবাদিকদের বলেন, তাকে এটি পছন্দ করতেই হবে। যদি সে এটি গ্রহণ না করে তাহলে জেনে রাখা ভালো তাদের লড়াই চালিয়ে যাওয়া ছাড়া কোনো গতি নাই। ট্রাম্প আরও বলেন, একটা পর্যায়ে তাকে কিছু না কিছু গ্রহণ করতে হবে। ট্রাম্পের এমন প্রস্তাবে নিজেরা মহান সংকটে পড়েছেন বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার কিয়েভে নিজের কার্যালয়ের সামনের রাস্তা থেকে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে জেলেনস্কি বলেন, আমরা এখন ইতিহাসের এক কঠিন মুহূর্ত পার করছি। ইউক্রেনের ওপর চাপ এখন যে কোনো সময়ের চেয়ে বেশি। ইউক্রেন এখন এক কঠিন সিদ্ধান্তের মুখোমুখি। আমাদের হয়তো সম্মান হারাতে হবে অথবা যুক্তরাষ্ট্রের মতো একটি গুরুত্বপূর্ণ অংশীদারকে হারাতে হবে। জেলেনস্কি বলেন, পরিকল্পনায় যাতে অন্তত দুইটি বিষয় নিয়ে কোনো আপোষ না হয় তা নিয়ে আমি দিনরাত লড়াই চালিয়ে যাব। তা হলো ইউক্রেনের সম্মান ও স্বাধীনতা। এর আগে গত বৃহস্পতিবার জেলেনস্কি বলেছিলেন, ইউক্রেন রাশিয়া যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা অনুযায়ী কাজ করতে তিনি প্রস্তুত আছেন। ট্রাম্প প্রশাসনের ৮ দফা শান্তি চুক্তির অনুসারে ইউক্রেনকে নিজেদের পূর্ব দিকের দনবাজ অঞ্চল রাশিয়ার হাতে ছেড়ে দিতে হবে। এই অঞ্চলে যেসব এলাকার নিয়ন্ত্রণ এখনও কিয়েভের সেনাদের হাতে আছে তাও মস্কোকে ছাড়তে হবে। বিনিময়ে অন্য অঞ্চলে দখলে নেওয়া ইউক্রেনের কিছু অঞ্চল ছাড়বে রাশিয়া। প্রস্তাবের আরও দুটি গুরুত্বপূর্ণ বিষয় হল, ইউক্রেনকে নিজেদের সশস্ত্র বাহিনীর সংখ্যা কমিয়ে ৬ লাখে নিয়ে আসতে হবে, আর ইউক্রেন কখনো ন্যাটোর সদস্য হতে পারবে না। এর আগে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা দাবি করেছিলেন, এই শান্তি পরিকল্পনার অধিকাংশ শর্ত মেনে নিয়েছে ইউক্রেন। তবে শুক্রবার এর দাবি অস্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টপ নিরাপত্তা কর্মকর্তা। পশ্চিমা জবরদস্তি পদক্ষেপের প্রতিক্রিয়ায় ইরানের বড় সিদ্ধান্ত, কায়রো চুক্তি বাতিল। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইন ও সংসদ বিষয়ক মহাপরিচালক হোসেন নুসাবাদি জোর দিয়ে বলেছেন, কায়রো চুক্তিকে অকার্যকর ঘোষণা করা আসলে আণবিক শক্তি সংস্থা, 3টি ইউরোপীয় দেশ ও যুক্তরাষ্ট্রের ভিত্তিহীন ও জবরদস্তি পদক্ষেপেরই পরিণতি। পশ্চিমী দেশগুলো ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাষ্ট্রের উপস্থাপিত ইরান বিরোধী প্রস্তাবটি বৃহস্পতিবার IAEA বোর্ড অফ গভর্নর্সের সর্বসম্মতি সমর্থন ছাড়াই গৃহীত হয়। প্রস্তাবটি 19 ভোটে পাশ হয়, যেখানে 12টি দেশ বিরত থাকে এবং 3টি দেশ বিরোধিতা করে। এর পরপরই ইরান, রাশিয়া, বেলারুস, চীন, কিউবা, নিকারাগুয়া, ভেনেজুয়েলা ও জিম্বাবুয়ে একটি যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের তদারকির আওতাধীন পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা এবং নতুন ইরান বিরোধী প্রস্তাব পাশ করানোর প্রচেষ্টাকে নিন্দা জানায়। তারা সদস্য দেশগুলোকে আহ্বান জানায় যেন ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিকে রাজনৈতিকরণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়দ আব্বাস আরাকচি প্রস্তাবটি গৃহীত হওয়ার পরপরই জানান, ইরান IAEA মহাপরিচালক রাফায়েল গ্রোসির কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে কায়রো চুক্তিকে অকার্যকর এবং সমাপ্ত ঘোষণা করেছে। উল্লেখ্য, এবছরের 9 সেপ্টেম্বর কায়রোতে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেলাতির মধ্যস্থতায় আরাকচি ও গ্রোসি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর তদারকি ও সহযোগিতা সংক্রান্ত একটি কর্মপদ্ধতি বিষয় চুক্তিতে পৌঁছেছিলেন। জাপানে পারমাণবিক অস্ত্র নয়, এটি শয়তানের হাতিয়ার। জাপানে চালানো মার্কিন পারমাণবিক হামলা থেকে বেঁচে থাকা ব্যক্তিরা বলছেন, জাপানের জন্য পারমাণবিক অস্ত্র রাখা অগ্রহণযোগ্য। এ ধরনের অস্ত্র শয়তানের হাতিয়ার। কিয়োতো নিউজ জানিয়েছে, নতুন প্রধানমন্ত্রী সানে তাকাইচি এবং তার মন্ত্রিসভা জাপানের দীর্ঘস্থায়ী 3টি অপারমাণবিক নীতি সংশোধন করতে চাইতে পারে বলে গুঞ্জন বেড়েছে। এ বিষয়ে দেশে ক্রমবর্ধমান জনসুব্রত উদ্বেগ দেখা দিয়েছে। নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত পারমাণবিক বোমা থেকে বেঁচে থাকা ব্যক্তিদের সংগঠন নিহন হিদানকিওর কমিটির সিনিয়র সদস্য তেরুমি তানাকা বলেন, এটা অবিশ্বাস্যভাবে গুরুতর। তারা কি সত্যি শয়তানের হাতিয়ার নিয়ে আমাদের দেশকে রক্ষা করতে চান? সংগঠন নিহন হিদানকিও বারবার এ ধারণার বিরোধিতা করেছে। তাদের মতে এই বিষয়টি উত্থাপন করাও জাতির জন্য অগ্রহণযোগ্য, কেননা দেশটি এখনও বিশ্বের মাত্র যুদ্ধকালীন পারমাণবিক হামলার শিকার। বৃহস্পতিবার 20 নভেম্বর জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা নীতিগত নথি সংশোধন করার বিষয়ে আলোচনা শুরু করেছে। আলোচনায় দেশের অপারমাণবিক অবস্থানের সম্ভাব্য পরিবর্তন, এছাড়াও সামরিক ব্যয় বৃদ্ধির জন্য নতুন লক্ষ্য অন্তর্ভুক্ত রয়েছে। এলডিপির সিকিউরিটি রিসার্চ কাউন্সিল ব্যাপক বিষয়গুলো বিবেচনা করবে বলে মনে করা হচ্ছে, যার মধ্যে বিদেশি অস্ত্র বিক্রির উপর নিষেধাজ্ঞা শিথিল করা, ড্রোনের ব্যবহার সম্প্রসারণ করা, দূরপাল্লার মিসাইলের উন্নয়ন ত্বরান্বিত করা এবং নৌবাহিনীকে শেষ পর্যন্ত পারমাণবিক শক্তিচালিত সাবমারিন
দিয়ে সজ্জিত করা উচিত কিনা তা পরীক্ষা করা অন্তর্ভুক্ত রয়েছে। জাপানি গণমাধ্যম জানিয়েছে 3টি অপারমাণবিক নীতি আজ পর্যন্ত প্রত্যেকটি জাপানি প্রধানমন্ত্রী সমর্থন করেছেন। বিষয়টি দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে অস্পৃশ্য থাকলেও নতুন প্রধানমন্ত্রী তাকাইচির প্রতি প্রতিবদ্ধ নন বলে ইঙ্গিত দিয়েছেন। বিশেষ করে তিনি অন্তত মার্কিন পারমাণবিক অস্ত্র আমদানির ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পক্ষে সমর্থন করতে চান। দুবাই এয়ার শোতে ভেঙে পড়ল ভারতের তেজস, পাইলট নিহত। দুবাইতে এয়ার শো চলাকালীন ভেঙে পড়ল ভারতের যুদ্ধবিমান তেজস। শুক্রবার দুপুরে ঘটেছে দুর্ঘটনাটি। দুর্ঘটনায় নিহত হয়েছেন ভারতের যুদ্ধবিমানের পাইলট। শুক্রবারের দুর্ঘটনার বিষয়ে বিবৃতি দিয়েছে ভারতীয় বায়ুসেনা। সামাজিক যোগাযোগ মাধ্যমের ওই বিবৃতিতে তারা জানিয়েছে, দুবাইতে এয়ার শো চলাকালীন তেজস যুদ্ধবিমান দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় পাইলট নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে বায়ুসেনা। নিহত পাইলটের শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার বার্তা দিয়ে বায়ুসেনা জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত করা হবে। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের তৈরি যুদ্ধবিমানটি তেজস এয়ার শোতে উপস্থিত জনতার সামনে নিজের উড়ানের দক্ষতা দেখাচ্ছিল। সেই সময়ই ভেঙে পড়ে বিমানটি। রাষ্ট্রায়ত্ত সংস্থা হ্যালের তৈরি তেজস বর্তমানে ভারতীয় বায়ুসেনার অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধবিমান। তেজস একটি ইঞ্জিনযুক্ত বহু কার্যকরী প্রযুক্তির তৈরি দেশীয় যুদ্ধবিমান। এটি আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে ভূমি দুই ক্ষেত্রেই হামলা চালাতে দক্ষ। কী কারণে শুক্রবার বিমানটি ভেঙে পড়েছে তা এখনও স্পষ্ট নয়। প্রকাশ্যে আসা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, আচমকায় নিচের দিকে নামতে নামতে মাটিতে আছড়ে পড়ে যুদ্ধবিমানটি। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় বিমানে, কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।